বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং আমার ডানে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি কী মনে হচ্ছে নির্বাচনটি কী হবে? সেই পুরনো প্রশ্ন আবার নতুন করে করতে হচ্ছে এবং এখন দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে আমরা শুনলাম এনসিপি প্রধানের কাছ থেকে যে জামাত জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এখন বিএনপি বলছে ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কেউ বলছেন আগে গণভোট হতে হবে, জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলো কোনো সমস্যা নেই। বিএনপি এখন বলছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠান নামে অনৈক্য তৈরি করা হয়েছে, সরকারকে দায় নিতে হবে। যদিও এই বিএনপিকে আমরা গত কয়েক মাস দেখেছে যে সরকারের ব্যাপারে একেবারে অন্ধের মতো তাদের ভালোবাসা তারা ঝেড়ে দিয়েছেন, এমনকি বিএনপির প্রতিষ্ঠাতার ছবিও সরকার প্রধানের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ দেখতে পেয়েছেন। তো সব মিলিয়ে আসলে শুনতে চাই যে কি হচ্ছে, নির্বাচন কবে হচ্ছে, দেখেন কি না ফেব্রুয়ারিতে? এই যে একজন আরেকজনকে প্রতারক বলছেন, অযৌক্তিক অপ্রয়োজনীয় বিষয়াদি নিয়ে কথাবার্তা হচ্ছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, গত 16 বছর আমরা যেমনটা দেখেছি যে একটা ফ্যাসিবাদ সরকারের আমলে নির্বাচন, ভোট, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, এই প্রত্যেকটা জিনিসকে, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা, সব কিছুই আপনার গণতান্ত্রিক যে ধারাবাহিকতা এটাকে সাংঘাতিকভাবে ব্যাহত করেছিল। তার মূল কারণ মোটা দাগে সব কিছুর মধ্যেও ভোট ছিল। ভোট দিতে পারিনি আমরা বাংলাদেশের মানুষ, আমরা নির্বাচন করতে পারিনি বাংলাদেশের আমরা মানুষ, সাংঘাতিকভাবে বঞ্চিত আমরা ফিল করেছি। আমাদের যে তরুণ প্রজন্ম, একটা বৃহৎ অংশ আমাদের আজকের জনগোষ্ঠীর, তারাও নির্বাচন কি জিনিস, ভোট কিভাবে দিবে, তারা এটা দিতে পারেনি। পরবর্তীতে দেখেন এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক যেই একটা সংগ্রাম, এটার ধারাবাহিকতায় গত বছর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে অভাবনীয়। সেখানে বাংলাদেশ একটা নতুন করে যে বাংলাদেশের যে আইডেন্টিটি, যে ঠিক আছে ফ্যাসিবাদকে আমরা হটিয়েছি, স্বৈরাচারকে আমরা বিদায় করেছি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের যেই রাষ্ট্র কাঠামো, এটার যে গণতান্ত্রিক সংস্কারের চিন্তা ভাবনা চেতনা সেটা এবং শহীদদের রক্তের যেই আকাঙ্ক্ষা, সেটা কিন্তু একটা সুযোগ তৈরি করে দিয়েছে। এই এতদিন পরে হলেও আমরা গভীর ভাবে অনুধাবন যেটা করেছি যে সংস্কার এটার প্রয়োজন আছে। এই কারণেই 2023-এ আপনি জানেন যে আমাদের কাঠামোগত গণতান্ত্রিক যেই সংস্কার, সেটার লক্ষ্যে আমরা কিন্তু 31 দফা উপস্থাপন করেছিলাম। আমরা বিএনপি সংস্কারের পক্ষে, এমন না যে আমরা সংস্কার চাই না। কেউ কেউ বলার চেষ্টা করছে, বিভিন্ন রকম ন্যারেটিভ তারা দাঁড় করাচ্ছে যে 2022 সালে 27 দফা কিংবা 2017 সালের ভিশন 2030 আমাদের দেশনেত্রী উনি যেমনটা বলেছিলেন, এখন সমস্ত রাজনৈতিক দল বলুন, বিভিন্ন যেই সংগঠনগুলো আছে, বিভিন্ন যেই শক্তিগুলো আছে, জনগণের প্রত্যাশাটা কি? জনগণের প্রত্যাশা একটাই, আপনি যেমন বললেন নির্বাচন, ভোট এবং সেই সাথে যেই ইনস্টিটিউশনগুলো আছে গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেই বিভিন্ন সংস্কার কমিশনগুলো তারা গঠন করেছে, আমরা কিন্তু সেগুলোকে স্বাগত জানিয়েছি। একইভাবে ঐকমত্য কমিশন যেটা আমাদের জুলাই সনদ, সেটা নিয়েও আমরা কিন্তু বলেছি, আমরা খুব সিনসিয়ারলি চেয়েছি যে পজিটিভ যে ক্রিটিসিজম সেটার মাধ্যমে সেখানে আমরা উপস্থাপন করা আমাদের মত, আমাদের দ্বিমত, বিভিন্ন অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে যেমনটা প্রধান উপদেষ্টা যিনি আছেন বলেছিলেন যে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, এখন সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে একটা সনদ, ঐক্যমত শব্দের মধ্যে নামেই তো পরিচয় হওয়ার কথা ছিল। অনৈক্যের সুরটা আসলো কেন? আজকে যেমন বিএনপির
পক্ষ থেকে বলা হয়েছে যে যেই সনদটা স্বাক্ষর করা হয়েছিল ঐতিহাসিক একটা সনদ এবং যেটা আপনার উপস্থাপিত হয়েছে রিসেন্টলি, এই দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। দেখেন, এই জাতীয় ঐক্যমত কমিশনের যে দীর্ঘ ধারাবাহিক আলোচনা, সেখানে তো আমাদের দল থেকে গিয়েছে এবং কখনো কখনো কোনো কোনো বিষয়ে ভিন্ন মত, যেটাকে নোট অফ ডিসেন্ট বলে, সেটা দিয়েছে, এসেছে। এখন ঐক্যমত কমিশন যদি তাদের ওই একটা ডকুমেন্ট উপস্থাপন করেন, সেই জুলাই জাতীয় সনদ সেখানে যেটা প্রণীত হয়েছে সেটা তো এই নোট অফ ডিসেন্টের অংশ, যেটা আছে ভিন্ন মত রাজনৈতিক দল তারা, আমরা বৃহৎ স্টেক হোল্ডার হিসেবে যদি মনে করি, তাহলে সেটা তো আসবে, সেটা তো থাকবে। এবং জাতীয় ঐক্যমত কমিশনের সবগুলো যেই অনুষ্ঠানগুলো বিভিন্ন অতীতে আপনার এসছে, গণমাধ্যমে এসছে, অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় যেগুলো সম্প্রচারিত হয়েছে, সেই সমস্ত আমরা তো দেখেছি, বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। এখন 17ই অক্টোবর জাতীয় সংসদে যেটা আপনার সাইন করা হয়েছে, সেখানে আমরা তো আমাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবেই আমরা গিয়েছি এবং সেটা আমরা সাইন করেছি। এখন দেখা যাচ্ছে যে একটা প্রিন্টেড বই হিসেবে যখন এটা আসলো, জুলাই জাতীয় এখানে সাইন করার প্রসঙ্গে যখন মনে হলো, তখন গতকালকেই একটা বক্তৃতা শুনলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন যে বিএনপি তো বিয়েতে রাজি হয়েছে, কাবিনও সাইন করেছে, এখন আর সরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং হ্যাঁ ভোট দিয়ে বিএনপির জন্ম হয়েছিল, এখন না ভোট দিয়ে বিএনপির মৃত্যু হবে। এটা তার বক্তব্য, এটা তার মতামত, সে কি বলছে। এখন সে কাবিনের কথা যখন বলছে, মুসলিম বিয়ের কথাই হয়তো বলেছে উনি। তো মুসলমান বিয়ে এটা একটা সিভিল চুক্তি, দেওয়ানি চুক্তি, সিভিল কন্ট্রাক্ট, এটাও নিশ্চয়ই উনি জানেন। সেই চুক্তিটা সাইন হওয়ার পর সেখান থেকে কোনো পক্ষ, দুটো পক্ষ থাকে বিয়েতে, বর আর কনের, যখন সরে যায় তখন কিন্তু ওইটা তার উপর বাইন্ডিং, আমরা কিন্তু সেটা বলতে পারি না। সেটা নিশ্চয়ই উনি যিনি বলেছেন, যাকে আপনি রেফার করলেন, উনি এটা বলবেন ভবিষ্যতে, যদি কখনো আমার বক্তব্য শুনেন উত্তর দিবেন। আর হ্যাঁ ভোটের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে, এই কথাটা তো একদমই ভুল। কারণ বিএনপির জন্ম কিভাবে হয়েছে এটা সবাই জানে, এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ। উনি যদি না জেনে থাকেন, খুব বিনীতভাবে আমি ওনাকে অনুরোধ করব, দেখবেন, বই পড়বেন, জানবেন, জানার চেষ্টা করবেন, যেমন আমরা করেছি। এখন হয় কি, কোনো কোনো দল বিভিন্ন কোনো মতামত দিতে পারেন, সেটা কোনো আমি সমস্যা মনে করি না। একটু শেষ করে আনুন, আমি আচ্ছা, তো আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি যে জাতীয় ঐক্যমত কমিশনের দেখেন যে সুপারিশ, সেটা যেটা উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এবং প্রধান উপদেষ্টা এর আগে তো আপনি দেখেছেন বারবার বলেছেন যে ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার কাছে কে উপস্থাপন করলো বা কে জমা দিল? না, জুলাই জাতীয়, এটা যেটা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে, যেটা ওইখানকার যারা আছেন, মানে রিপোর্টটা প্রধান উপদেষ্টার হাতে জমা দেওয়া হলো, কিন্তু ঐকমত্য কমিশন জমা দিল। তো আমার প্রশ্ন যে ঐকমত্য কমিশনের প্রধানও তো প্রধান উপদেষ্টাই, এক্স্যাক্টলি কাকে জমা দিল? ওইটাই তো আমার কাছেই আমারটা মনে করেন, আমি তুমি, হ্যাঁ, আমি কে, মানে আমি কি আমার, তুমি কি তুমি, না তুমি তার ভাই। আমি তো ওনার কাছ থেকে আসি শুনে এবার সে শামীম হায়দার পাটোয়ারি, অভিযোগ পাল্টা অভিযোগ, প্রতারণার অভিযোগ, তো আসল প্রতারক আসলে কে? এটা ম্যাটিকুলাস ডিজাইন ফেজ 2 বা 3 শুরু হয়ে গেছে গত বছর। খুব সম্ভবত 31 ডিসেম্বরে বা 1 জানুয়ারি ছাত্ররা হাসনাতের নেতৃত্বে জুলাই ঘোষণা, জুলাই সনদের একটা আন্দোলন করে। সেটা তারা অবস্থান ধর্মঘট করে, দাবি জানায়, সেটা খুব হাস্যকর। সেই সময় সবাই এটাকে গুরুত্বের সাথে দেয়নি। তখন মনে হচ্ছিল সংবিধান আছে, স্বাধীনতার ঘোষণা আছে, আরেকটা ঘোষণা কেন লাগবে, ভোট হয়ে যাক, ইলেকটেড গভর্নমেন্ট আসুক। এরপরে অনেক কিছু ঘটে গেল এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঘটে গেল সেটা হচ্ছে ডিসেম্বরে যে ভোটের জন্য বিএনপি যে অসাধারণ হাইপ উঠিয়েছিল, তাদের সাংগঠনিকভাবে দাবি সব কিছু মিলিয়ে, যখনই ডিসেম্বরে ভোটটা পিছিয়ে ফেব্রুয়ারিতে চলে গেল, পুরো হাইপটা স্তীমিত হয়ে গেল এবং ডিসেম্বর পর্যন্ত বিএনপি আর কোনো প্রতিবাদ করার, প্রশংসা ছাড়া, প্রতিবাদ তো পরের কথা, প্রশংসা, সরকারের প্রশংসা করার জন্য। আর রাজনীতি খুব নিষ্ঠুর খেলা। আপনি এখানে তোষামত করে, খুশি করে, প্রশংসা করে আপনার প্রাপ্তি হবে, এটা কখনোই হয়নি। এটা নিষ্ঠুর বাস্তবতার খেলা। সে কারণেই আমার মনে হয় বিএনপি যখন শক্তি দেখাতে পারত, তখন বিএনপি শক্তি দেখায়নি। বিএনপি এখন শক্তি দেখানোর উৎসাহ হারিয়ে ফেলতে পারে
উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে। ইত্য বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের ফলে বিএনপি আরও ডিমোরালাইজড হচ্ছে, বিএনপির বিরুদ্ধে জামাত বা শিবির আরও বেশি স্ট্রেনদেন হচ্ছে ডে বাই ডে। বিএনপি জামাতের দ্বন্দ্বটা আর্টিফিশিয়াল হতে পারে, এটা আমার অ্যানালাইসিস, যে মাঠ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা সরকারি দল বিরোধী দল হব, আমরা নিজেরা ফাইট করি, একটা পক্ষ দাঁড়িয়ে যায়, এটা হতে পারে আর্টিফিশিয়াল, সেটা হলেও মন্দ না, হতে পারে জেনুইন। যদি বিএনপি জামাতের জেনুইন দ্বন্দ্ব হয় তাহলে কিন্তু আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আওয়ামী লীগের শক্তিটা অখণ্ড আছে, যেটুকু আছে কম বেশি। আপনি কি বিএনপি জামাতকে আবার এক হতে বলছেন? না, মানে যদি আলাদা থাকে তাহলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, আওয়ামী লীগ ফিরে আসলে তখন বিএনপি জামাত এক হতে পারে। বিএনপি জামাত এক না হলে অদূর ভবিষ্যতে অনেক পরে, অনেক প্রত্যাশিত হওয়ার পর বিএনপি আওয়ামী লীগও এক হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এরশাদ স্যারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে আন্দোলন করেছিল না, বিএনপি আওয়ামী লীগ জাসদ জামাত সবাই তো করেছিল। তো এই সরকার বিএনপিকে যে ফেব্রুয়ারির 12 তারিখে ভোটের কথা বলেছে, কিন্তু সরকারের শীর্ষ দল এনসিপি গতকালকেও বলেছে ফেব্রুয়ারিতে ভোট সম্ভব না। এবং এনসিপির এই শাপলা মার্কা নিয়ে যে ডিবেটটা, এই টোটাল ডিবেটটাই ভোটটাকে ফ্রাস্ট্রেট করার, আজকে শাপলা কলি ফর্মে আসছে, সাথে লজ্জাকর কম্প্রোমাইজ। ইলেকশন কমিশনের মেরুদণ্ড নাই এবং মেরুদণ্ডহীন হয়ে গেল। এর মাধ্যমে শুধু একটা দলকে তুষ্ট করতে তারা তাদের তফসিল চেঞ্জ করলো। এটা খুবই দুঃখজনক। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভোটের সময়ও যখন এনসিপি হুঙ্কার দিবে, তাদের হুঙ্কার মানতে ইলেকশন কমিশন বাধ্য হবে। এর ফলশ্রুতিতে যেটা ঘটছে, দেশের সুষ্ঠু নির্বাচনের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না, নিয়ন্ত্রিত নির্বাচনের আশা দেখতে পাচ্ছি। যে ইলেকশনটা নিয়ন্ত্রিত হবে, আগে থেকেই নিয়ন্ত্রণ করে ফেলা হবে, তাহলে তো আমরা বলবো ওই যে অটো এমপি ছিল 14 সালে, 18 সালে, 24 সালে, সেটার কিছু দায় আমাদেরও আসে জাতীয় পার্টির, ঠিক ওরকমই একটা ভোট হতে যাচ্ছে। ঠিক সেরকম একটি ভোটের দিকেই দেশ আগাচ্ছে। চিফ অ্যাডভাইজার যে বলেছেন যে উনি ফ্যান্টাবুলিয়াস একটা ইলেকশন দিবে, ফেবুলাস, আমরা তো ফেবুলাস ইলেকশনের কোনো সম্ভাবনা দেখি না। এখন তো উনি আবার বলছেন যে বড় আঘাত আসতে পারে, বেশ চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, এরপরে কি হলো, কয়েকদিন আগে ওনারা বলছেন যে নির্বাচন একদিনও কেউ পেছাতে পারবে না। এর আগে কিন্তু আবার এনসিপি এই সনদে স্বাক্ষর নিয়ে একটা হিউজ অবস্ট্রাকশন ক্রিয়েট করলো। এনসিপির রোলটা হচ্ছে অবস্কিউরেন্টিস্ট রোল, সব কিছুতে বাধা দেবে তারা, এবং অবশ্যই বাধাটা সরকারের ইন্ধনেই দিচ্ছে। সরকার এবং এনসিপি কোনো আলাদা সত্তা না, সরকার, এনসিপি, জামাত ইসলামী এবং ঐক্যমত কমিশন। ওখানে কয়েকজন অসাধারণ ব্যক্তিত্ব আছে, আমি তাদেরকে অনেককেই চিনি, কিন্তু তাদের অনেকেই কিন্তু বিদেশে ছিল, অনেকেই হঠাৎ করে বাংলাদেশে আসছে এবং হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে যাবে। এদেশের রাজনীতি, এদেশের দল, এদেশের মানুষ, এদেশের আকাঙ্ক্ষার প্রতি তাদের ভালোবাসা থাকার কোনো কারণ নাই। অনেকে বিদেশ থেকে এসে অনেক ভালো কিছু নিয়ে আসে। ড্যান জিওপিং তার আর্লি লাইফে ফ্রান্সে ছিলেন। ড্যান জিওপিং কিন্তু অসাধারণ বিপ্লবী ছিলেন, মাও সেতুংয়ের 4 জনের মধ্যে ছিলেন একজন, কিন্তু তার তত্ত্ব মাও সেতুং গ্রহণ করেনি। পরে যখন মাও সেতুংয়ের পতন হলো, উনি ক্ষমতা নিলেন, উনি ওনার ওই ফ্রান্সের ধ্যান ধারণা কিন্তু নিয়ে আসছিলেন চায়নায়, যে কারণে চায়না খুব দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়। তো এই বিদেশি যারা আমাদের এখানে আসছেন, তারা উন্নত বিশ্বের উন্নত ধারণা একটাও এখানে আনতে পারেননি। এবং জুলাই সনদ যেটি হচ্ছে, যেখানে 30টি নিবন্ধিত দলকে বাদ দেওয়া হয়েছে, বিএনপির একটা পর্যায় পর্যন্ত অবস্থান ছিল বিগত আন্দোলনের পরে, বিএনপি যেটা বলেছে সেটাই সরকার করেছে। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি অসাধারণ প্রশংসনীয় ভূমিকা রেখেছে, সেনাপ্রধানের বিষয়েও রেখেছে, বিচারপতিদের বিষয়েও রেখেছে, অনেককে বিএনপি প্রোটেক্ট করেছে। কিন্তু যেই মুহূর্তে বিএনপি কম্প্রোমাইজ করা শুরু করলো, সেটা শুরু হলো যখন আওয়ামী লীগ ব্যান হলো। সেই ব্যানের সময় বিএনপি কোনো রোল প্লে করতে পারেনি, এবং এরপরে ডাকসু নির্বাচন বিএনপি চায়নি, ডাকসু নির্বাচন হয়ে গেল। এরপরে ডিসেম্বর থেকে ভোট চলে গেল ফেব্রুয়ারিতে। তো এরপরে বিএনপি প্রত্যেকটি জিনিস মানতে বাধ্য হচ্ছে অ্যাট দ্য কস্ট অফ হিউজ পোটেনশিয়াল ডেঞ্জার আপকামিং। বিএনপির দল বিএনপি করবে, এটা নিয়ে আমাদের বলার কিছু নাই, কিন্তু বিএনপির উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছিল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে সবাই বিএনপি মুখাপেক্ষী ছিল, এবং আওয়ামী লীগও বিএনপি মুখাপেক্ষী ছিল, কারণ একটা দল যদি থাকে, ডেমোক্রেটিক পলিটিক্যাল ফোর্স, তাদের মাধ্যমে একটা বিপ্লবী সরকার অথবা একটা তালেবানি সরকার বা অন্য কোনো খারাপ সরকার থেকে দেশ রক্ষা পাবে। সেজন্য সবাই বিএনপিতে উপর আস্থা ছিল, কিন্তু বিএনপি তার সে স্পাইন পলিটিক্সটা করতে পারেনি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। বিএনপি যা বলতো তাই হতো, কিন্তু সেটা থেকে বিএনপি আজকে সরতে সরতে এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি গণভোট হয়ে যায়, বিএনপি প্র্যাকটিক্যালি পলিটিক্যালি আর
স্ট্যান্ড করতে পারবে না, কারণ তখন সবাই তারা যে কথাগুলো তারা বলছে এগুলো বাস্তবায়ন করতে পারছে না। আমি জাস্ট আপনি মানে আপনার কি ধারণা, মানে হাইপোথেটিক্যালি যদি আমাকে বলেন, এই গণভোটের ইস্যু তো আমরা বুঝতে পারছি যে বিএনপি, জামাত, এনসিপি তাদের সবার চাওয়া ইসলামী আন্দোলন, এবং সরকার হয়তো গণভোটটা দিয়ে দিলে বিএনপি আসলে কি করবে? খুবই জটিল ইকুয়েশনে বিএনপি পড়ে গেছে। বিএনপির ডিসেন্টিং জিনিসগুলো ওখানে ডিসেন্টিং নোট দেওয়া হয়নি। গণভোটে থাকতে পারে 48টা না, বিধান। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি এই গণভোটে ব্যাপারে কি করবে? মানে আমার ব্যক্তিগত অভিমত, আপনার কি ধারণা বিএনপিকে দেখে গত কয়েক মাস করবে এটা আমি বলতে পারবো না। বিএনপির আমার মতে কি করা উচিত আমি বলতে পারি। বিএনপির এখন অবস্থান শক্তভাবে নেওয়ার সময় চলে আসছে। বাংলাদেশে এই মুহূর্তে সংবিধানে গণভোট নাই, যেটি আমাদের আগের সংবিধানে গণভোট ছিল। কিন্তু বিএনপি তো গণভোটের ব্যাপারে এগ্রি করেছে, দ্যাটস অ্যানাদার রং কম্প্রোমাইজ। জাতীয় নির্বাচনের সাথে সেটাও বিএনপির করা উচিত হয়নি, কারণ আপনি যদি বলেন গণভোটটা নাই, তাহলে আপনি কেন ভোটের দিন কেন গণভোট করবেন? আর বাংলাদেশের মানুষরা মার্কায় ভোট দিবে, আবার সাথে সাথে গণভোটে ভোট দেবে, অনেকে কনফিউজড হয়ে যাবে, বিএনপি ভোট লুজ করবে। আর 48টা সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট, এই 48টা অ্যামেন্ডমেন্ট কি জনগণ বুঝবে? এটা পার্লামেন্টে যখন হিউজ ডেলিবারেশন হতো, মানুষ তখন জনগণ বোঝার ছাড়াও তো ইস্যু আছে যে 48টার মধ্যে হয়তো 8টা বিষয় আমার ভিন্ন মত আছে একজন নাগরিক হিসেবে, তো আমি কি সেখানে কিভাবে ভোট দিব? এটা 48টা একটা লিস্টে আসলে হতো, যদিও সেটা ক্লামজি হয়ে যাবে, এটা কোনোভাবেই যে একটা কোনোভাবেই এটা কোনো ফরম্যাট হতে পারে না। দেন আপনি গণভোট দেবেন কিসের আন্ডারে? সংবিধানে গণভোট নাই। সংবিধানে গণভোট আছে সংসদে পাশ হওয়ার পরে, যেটা ছিল আগে। তাহলে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের তো কোনো বিধান নাই। সেখানে অনেকে দাবি করছে যে চিফ অ্যাডভাইজার উনি সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট করবেন, অর্থাৎ সাংবিধানিক আদেশটাকে সংবিধানের উপরে নিয়ে যাওয়া হবে, এক্স্যাক্টলি লাইক মার্শাল ল। যখনই মার্শাল ল হয়েছে, যিনি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন এরশাদ স্যার বা জিয়াউর রহমান, ওনারা সংবিধানকে সাসপেন্ড করেছিলেন, করে ওনারা মার্শাল ল দিয়ে টেম্পোরারি মার্শাল ল দেশ চালিয়েছেন। আরেকটা বিষয় জাস্ট আপনার কাছে, যেহেতু আপনি আইনজীবী, দুজনেই আপনার আইনজীবী, যে অধ্যাদেশ জারি করবার আসলে ক্ষমতাটা কার? এটা রাষ্ট্রপতির। তো এখন প্রধান উপদেষ্টা কিভাবে অধ্যাদেশ? ওনারা কিন্তু অধ্যাদেশ বলছে না, সাংবিধানিক আদেশ, কনস্টিটিউশনাল অর্ডার, সেটাও রাষ্ট্রপতির। প্রধান উপদেষ্টার পদ যদি হয়ে থাকে প্রাইম মিনিস্টারের মতো, উনি অ্যাডভাইস করতে পারেন অ্যাট বেস্ট, কিন্তু ইস্যু করবেন রাষ্ট্রপতি। তাহলে প্রধান উপদেষ্টা কিন্তু আমাদের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটরের ভূমিকায় নিতে আগ্রহী হচ্ছেন। যখনই তিনি এই অর্ডার দিয়ে দিবেন, তখন কনস্টিটিউশনাল গভর্নেন্স যেটুকু ছিল এটুকু চলে গেল। এই সরকার টার্নড ইনটু বিপ্লবী সরকার, এবং বিপ্লবী সরকার হওয়ার পরে ওই হ্যানা ভোটে আরও একটা জিনিস থাকতে পারে, আমি আশঙ্কা করছি পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে। এটা আগের দুটো হ্যানা ভোটেও ছিল, এবং সেটাই যদি হয়ে থাকে তাহলে ভোট পিছিয়ে যাবে এবং ভোট হতে অনেক দেরি হবে। সেই ক্ষেত্রে সকল দল মিলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। সকল দল কারো করবে, মানে বিএনপি সহ অন্য যারা আছে সকলেই, যেমন জামায়াত ইসলামী, তো জামায়াত ইসলামী বা এনসিপি, অনেকে বলে যে আপনি নিজেই বলছেন যে সরকার, এনসিপি, জামাত, ঐকমত্য কমিশনের অ্যাক্ট, তো তাদের তো সুবিধা, ওদের বাদ দিয়ে বাকি যারা আছে সকলে করতে পারে। আরেকটা জিনিস আমি বলবো, বিএনপি অবশ্যই ভুল করেছে। ঐকমত্য কমিশনের ডিসকাশনে বিএনপির উচিত ছিল আওয়ামী লীগ বাদ দিয়ে বা আর দু একটি দল বাদ দিয়ে বাকি সবাইকে নিয়ে আসা। সালাউদ্দিন সাহেবের সাথে তর্ক করেছে এনসিপির একজন জুনিয়র নেতা বা অন্য একটি দল, যে জীবনে ভোট করেনি, যে কখনো ভোটে যায়নি, যার রাষ্ট্র সংবিধান সম্পর্কে ধারণা নেই, কিন্তু উনি সালাউদ্দিন সাহেবের সাথে তর্ক করছেন। সালাউদ্দিন সাহেব ঘন্টার ঘন্টা এগুলো তর্ক করছে। অর্থাৎ বিএনপিকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে, অথবা ওই দলগুলোকে কোথায় উঠিয়ে দেওয়া হয়েছে। যদি 50টি দল সেখানে থাকতো, অসংখ্য প্রশ্নের উত্তর সালাউদ্দিন সাহেবকে দিতে হতো না। পক্ষ করে ফেলেছে ওখানে এনসিপি, বিএনপি, জামাত, বাংলাদেশের তিনটিই দল, এই তিনটিকে হাইলাইট করা হয়েছে। বিএনপি সেই ফাঁদেও হাত দিয়েছে। বিএনপি আমি মনে করি এখন বৃহত্তর ঐক্যমত করার সময় চলে আসছে বিএনপির। অ্যাডভোকেট ফাহিম হাসান। না, এটা তো অনেক রকম কথা আসবে, যার যার মতন তিনি এটাকে ইন্টারপ্রেট করবে তার দিক থেকে, তার অ্যাঙ্গেল থেকে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। এবং আপনারা যদি এইসব ইন্টারপ্রিটেশনের সঙ্গে একমত না হয়ে নিজেরা যা করছেন তা দিয়ে হ্যাপি থাকেন, এবং আপনারা যদি লক্ষ্যে পৌঁছতে পারেন, লক্ষ্যটা অবশ্য এখন স্পষ্ট নয়, সাধারণভাবে একটাই আমাদের, একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেই সাথে সত্যিকার অর্থে যেই ভোটের আকাঙ্ক্ষা, ওই স্বাধীনতার আগের থেকে বাংলাদেশের মানুষের ভোটটা ঠিক বাক্সে দেয়া এবং ভোটের যে ফলাফল সেখানে সেটার প্রতিফলনটা আসা, এটাই বিএনপির মূল কথা। এখন মনে করেন যে কিছুদিন আগে পিআর নিয়ে অনেক কথা, অনেক কিছু যে বলা হলো, এটা বিএনপি চাচ্ছে না, কি চাচ্ছে, অমুক চাচ্ছে, তমুক চাচ্ছে না।
ABCD, ওগুলোই আমরা এখন যেতে চাচ্ছি না। এখন আবার যেটাকে নিয়ে আসা হয়েছে যে ঠিক আছে, এটা যে নির্বাচনে গণভোটটা এটার বিধি বিধান, গণভোটটা কখন হয়, গণভোট করার যে একটা বিশাল বড় একটা প্রিপারেশনের ব্যাপার আছে, প্রস্তুতি, এবং সেটা করে ফেললে এখানে কীরকম অবস্থা দাঁড়াবে, রাজনৈতিক যে সমঝোতা, রাজনৈতিক যে অবস্থা, আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এবং তারপরে অল্প কিছুদিনের মধ্যে একটা জাতীয় নির্বাচন, এটা তো বোঝা যাচ্ছে যে যারাই আজকে গণভোটটাকে সামনে নিয়ে এসছে এটার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে নির্বাচনটাকে পিছিয়ে দেয়া, নির্বাচন পরে হোক আগে গণভোট হোক, এরকম একটা বয়ান তারা তৈরি করছে, এরকম একটা তারা বলবার চেষ্টা করছে। বিএনপি বলেছে যে নির্বাচনের দিনই গণভোটটা হতে পারে, আর নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব না। এটা বিএনপি আমাদের মতামত যে কেন সময়, অর্থ, নির্বাচনের মতন যেই বিশাল একটা যজ্ঞ, এইটা আয়োজনের বিবেচনা, এটাকে অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত আমরা বলেছি। এখন দেখেন, ঐক্যমত কমিশনের যে দফাগুলোর ওপরে আপনার গণভোট হবে, যেটা আমার বন্ধু উনি বলেছেন, এর বিপরীতে এখন জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামত, সেটা সঠিক বিশ্লেষণ থাকতে হতো, ভিন্ন মত আসতে হতো, এবং সেই সাথে নোট অফ ডিসেন্ট কেন উল্লেখ করা হয়নি, এই কথাগুলোর জন্যই তো আজকে বলা হচ্ছে যে এখানে অনৈক্যের যেই সুর, এটা তারা এনেছে, এটা তো আমরা আনিনি, কারণ আমরা তো তাদেরকে হেল্প করতে চেয়েছি। যেমন আপনি বললেন যে আমরা সরকারের প্রশংসা করেছি, কারণ আমরা চেয়েছি যে এই সরকারটা সফল হোক, অন্তর্বর্তীকালীন সরকার, নামেই তো তাদের প্রশংসা করেছেন, প্রশংসা করায় কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে আপনারা কঠোর সমালোচনা করছিলেন, হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গিয়ে প্রশংসাটা শুরু করে দিলেন, সেখানেই সমস্যাটা, না মানে বোঝার সমস্যা আমাদের ক্ষেত্রে যে হঠাৎ কি এমন ঘটলো। ভালো, এখন কেউ যদি ভালো কাজ করে আমরা বলবো না, কিন্তু আপনি যখন মাত্র কয়েকদিন আগে বলছিলেন যে খারাপ কাজ করছে বা এটা ঠিক হচ্ছে না, একে পদত্যাগ করতে না, হবে, এখন ওকে যেমন পদত্যাগ এই যে করতে হবে। দেখেন, এখন যেই জিনিসটা হয়েছে এই সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে, এখন যখন আমরা বলছি যে এই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তীকালীন যেই সরকারটা আছে তাদের নেই, হ্যাঁ, এই কমিশন রাজনৈতিক যে দলগুলোর গণতান্ত্রিক অধিকার এগুলোকে আমলে নেয়নি, কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকে আছে। এই যে শাপলা কলি যেমনটা দিয়েছে, আমরা আজকে একটু আগে আমি দেখলাম কিছুক্ষণ আগে, তো হ্যাঁ, এটা তো একটা টার্ন, এটা তো বোঝা যাচ্ছে। এই যে মানুষের মধ্যে একটা পারসেপশন যেমন আছে যে কিংস পার্টি, তো কিংস পার্টিটা কারা, কিংস পার্টির কাজ কি, কিংস পার্টিকে কারা ফেভার করছে। নির্বাচন কমিশনের সচিবকে দেখলাম, উনি একটা কমেন্ট করেছেন, আমি বরং বলি যে শাপলা কলি যুক্ত হয়েছে, প্রয়োজনে আবারও সংশোধন করা হবে, সংশোধন করে তারপর কি মানে শাপলা ফুল দিবে কিনা আমরা বলতে পারছি না, দিতে পারে ওনারা যদি মনে করে। তো মূল বিষয়টা হচ্ছে কি, সবার সাথে একই রকম আচরণ, কারোর সাথে বিমাতা সুলভ আচরণ করবেন আর কারোর সাথে একেবারে খুব সাংঘাতিক, সেটা মানে অভিপ্রেত আসলে নয়। জাতীয় সংসদে দেখেন, আমরা যেটা চাচ্ছি যে যেই জিনিসগুলো অনুমোদন করবার যেই এখতিয়ার বলেন, ক্ষমতা বলেন, সংবিধান যাকে দিয়েছে, আপনি যেমনটা বললেন অধ্যাদেশের কথা, রাষ্ট্রপতির এখতিয়ার, তো সেই জিনিসগুলো মাথায় রেখেই তো আমাদেরকে কাজ করতে হবে। এখন ওনাদের কাজ কি, ওনাদের কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক যে একটা অভিযাত্রায় আমরা আছি সেখানে এই ট্রেনটাকে তুলে দেয়া, মানে কি নির্বাচনের পরিবেশ ওনারা তৈরি করবেন। তাহলে এখন যেটা বললেন যে 270 এই জুলাই সনদের কথা বলছি, পঞ্জিকা দিবসের মধ্যে সংস্কার শেষ করতে ব্যর্থ হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এটা কি হয় আপনি বলেন? আপনি তো অনেক কিছু নিয়ে কাজ করছেন, এটা একটা অযৌক্তিক একটা মানে উদ্দেশ্য প্রণোদিত মনে হয় কিনা আমাদের মতন একটা বড় দলের যখন এই ধরনের কোনো কথা আসবে? দেখেন, এখন কোনো বিল এই যে রাষ্ট্রপতির অনুমোদনের পর যখন আইনে পরিণত হয় তখন সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকে না। এমনটা হলে গণতান্ত্রিক যেই রীতি, সংসদীয় যে সার্বভৌমত্ব, এটা তো পরিপন্থী হয়ে যায়। কাজেই সব কিছু মিলিয়ে দেশের জন্য, আমাদের জনগণের জন্য রাষ্ট্র
কিভাবে আপনার পরিচালিত হবে? আজকে এই যে এই সরকারটা এসছে, আমাদের অর্থনীতির কি অবস্থা, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিভাবে চলছে, কর্মসংস্থান কোনো তৈরি হয়েছে কিনা, গার্মেন্টস কতগুলো এর মধ্যে বন্ধ হয়েছে, এবং সেই সাথে জামাতের যে একটা বক্তব্য যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে কি 5 ঘন্টা করবে। হ্যাঁ, তো আমি তো নারীদের নিয়ে কাজ করি আমার হোল লাইফ। তো আপনি বলেন তো যে নারীর ক্ষমতায়নের আমরা যখন কথা বলছি, নারীর কর্মসংস্থান, বাজেটে নারীর কি থাকবে, সেখানে যদি এই ধরনের কথা বলে একটা এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়, আমাদের তো স্থায়ী কমিটিতেও নারী সদস্য আছেন না, হাইয়েস্ট বডি আমাদের, যেখানে আপনার যেই ফোরামে আপনার ওই পলিসি মেকিং, সেখানে তো ওনাদের কি আছে? নেই। এখন এই রকম জিনিসগুলোতে অনেকে অনেক কথা হয়তো বলতে পারেন, বাত কি বাত। হ্যাঁ, এখন পলিটিক্যাল স্টান্ট, পলিটিক্যাল রেটরিক, কিংবা আমি কি মিন করছি, আমরা যেমন বলেছি আমরা কর্মসংস্থান তৈরি করব, আমরা নারীদের জন্য এমন একটা নারী বান্ধব একটা কর্ম পরিকল্পনা প্রণয়ন করব যেখানে সত্যিকার অর্থে কোনো কর্মঘণ্টা কমানো না। এমনিতেই তো আমরা বৈষম্যের শিকার হই মজুরির ক্ষেত্রে, তো আবার কর্মঘণ্টা কমিয়ে আমাদের তো কাজই দিবে না এরপর, কারণ একজন পুরুষ যা করবে একজন নারীকে তো তার 3 গুণ বেশি প্রমাণ করতে হয়। কাজে ওইসব কথায় আমরা যাব না, ওইসব কথায় আমার মনে হয় না চিরা ভিজবে। আমরা বরং বলি যে 270 দিনের যেই কথাটা জুলাই সনদে এসছে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে, এটার সাথে বিএনপি একমত নয়। এবং আপনি গণভোটের কথা বলছেন, বাংলাদেশের কয়টা মানুষ আসলে সত্যিকার অর্থে গণভোট চায়? গণভোট কি? গণভোট এখন তো এই মুহূর্তে সংবিধানে সন্নিবেশিত নয়। তো কাজেই সব কিছু মিলিয়ে এই সিচুয়েশনে আমাদের যেটা প্রয়োজন, যেহেতু বিএনপি আমরা গত 15-16 বছর আপনি জানেন যে আমাদের দেশনেত্রী থেকে শুরু করে মামলা, হামলা, গুম, খুন, এখন যেই লিস্ট আমরা বারবার বলবেন হয়তো বা ভাঙা রেকর্ড, এটাই সত্যি যে আমরা যে পরিমাণ ওয়ার্স সাফারার সেটা অন্য কোনো রাজনৈতিক দল তো হয়নি। কেউ ঘি মাখন খেয়েছে ওই আওয়ামী লীগের সাথে থেকে, কেউ আরও অন্যরকমভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছে, আমরা তো সেটার মধ্যে যাইনি। কাজেই এখন যখন আমাদের জন আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে নির্বাচন, ভোট, সেখানে আমাদের বিএনপির এগেইনস্টে একটা সিস্টেমেটিক প্রোপাগান্ডা, সিস্টেমেটিক আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যে বিএনপি যেন অ্যাজ ইফ আমরাই খুব একটা এই টেম্পু স্ট্যান্ড বলছে দখল, হ্যান ত্যান। তো সেগুলোতে বিএনপি সংগঠন হিসেবে আপনি জানেন আমরা কিন্তু তাদেরকে প্রাথমিক সদস্যপদ সহ আপনার বাতিল করা হয়েছে, তাদের সদস্যপদ। কারো কারো বিরুদ্ধে, যদিও সংখ্যাটা বেশ অনেক বড়, অনেক রকম শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এমন না যে আমরা খালি লিপ সার্ভিস দিচ্ছি, মোটেই না। অনেক বড় একটা সংগঠন, এখানে কিছু ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু তার অর্থ এটা না যে কেবলমাত্র আমাদের এখানেই ঘটছে আর অন্যান্য দলগুলো দুধে ধোয়া তুলসী পাতা, না, তা নয়। অন্যান্য তারা কোনখানে কি দখল করছে, কোথায় কিভাবে কি হচ্ছে, কিন্তু তারা তো আপনাদের হাজির করতে পারছে, আপনারা তো তাদের হাজির করতে পারছেন না, অথবা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির মত, মানে ওই যে যেভাবে বলছিলেন যে এই বিরোধটাকে আসলে পাতানো বিরোধ কিনা সেটাও দেখতে হবে। না, এটা হয় কি পাতানো বিরোধ কিনা এটা টাইমই বলে দিবে, হ্যাঁ, যে এই জিনিসটা কি না, সেটা না। এটা হচ্ছে কি কারো কারো ওই যে যেমন প্রিভিলেজ কিছু দল এখন দেখা যাচ্ছে সরকারের আশীর্বাদ পুষ্ট এবং তার সাথে অন্যান্য যারা আছে মিলে সোশ্যাল মিডিয়ার যুক্ত। আফটার অল তো সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ ক্যাম্পেইনটা বিএনপির এগেইনস্টে এমনভাবে করছে যে তারা জানে যে এটা, যেমনটা বললেন বিএনপির যে পপুলারিটি, হ্যাঁ, গত বছরের আগস্টের পর আর এখন এটার মধ্যে অনেকে বলবেন আকাশ পাতাল ফারাক, কিন্তু নির্বাচনের মাঠটা কিন্তু ভিন্ন, যেই কারণে তারা ওই রাস্তায় হাঁটছে। নির্বাচনটাকে পিছিয়ে দাও, গণভোটটাকে সামনে আনেন, পিআরটাকে আনেন, উচ্চ কক্ষে পিআর, নিম্ন কক্ষে না, এগুলো নিয়ে নানান রকম ডিবেট তৈরি করছে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাস্ট একটা প্রসঙ্গ যেটা এই আলোচনার মধ্যেই, যেই আলোচনা বিতর্ক এখন চলছে এর মধ্যেই যুক্ত হয়েছে, যে শেখ হাসিনা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কথা বললেন। আমরা শুনি ভিডিও ভাইরাল হয় কারো কারোর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন বা দলের নেতাকর্মীদের সঙ্গে, কিন্তু 3টে আন্তর্জাতিক মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকার থেকে কি বোঝা গেল তার সম্পর্কে, মানে তিনি কি চিন্তা করছেন বা তার বক্তব্য কি, সেটাও একটু আপনাদের দুজনের কাছ থেকে আমি বুঝতে চাই। খুব কঠিন বোঝা আসলে। একটা উনি বলেছেন যে তার পরিবারের কেউ হয়তো বা সেভাবে
ভোটে থাকবেন না বা রাজনীতিতে যাবেন, এটা একটা উপলব্ধি। আরেকটা হচ্ছে উনি ভোটে না গেলে ওনার ভোটারদেরকে উনি বলেছেন ভোট বয়কট করতে। এর ব্র্যাকেটে যেটা আছে, আসলে এই বয়কটটা শুধু বয়কট হবে না, এটা ইভেনচুয়ালি উইল বি টার্ন ইনটু প্রতিহত। আওয়ামী লীগ ইভেনচুয়ালি ভোটটা প্রতিহত করবে এবং ৪২,০০০ সেন্টারে এটাকে ঠেকানো খুবই কঠিন হবে। আর রাজনীতি তো আসলে একটা খেলার মাঠের মতো, দুটো পক্ষ থাকবে, আম্পায়ার থাকবে, লাইনম্যান থাকবে, দর্শক থাকবে, বাইরের দর্শক থাকবে, সব মিলিয়ে রাজনীতি। এখানে যখন আপনি একটা পক্ষ সরে যাবে, বাদ দিয়ে দিবেন, তখন ন্যাচারালি ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। আজকে বিএনপি আমি বলবো একটু অসহায় হয়ে পড়েছে, লোন উলফ, সিঙ্গেল উলফ ফাইট করছে এবং রাইট কজে ফাইট করছে। বিএনপি যে কথাগুলো বলছে সব করা যৌক্তিক। বিএনপিকে সমর্থন দেওয়ার মতো কাঠামোর মধ্যে কেউ নাই, একা। যদি আজকে আওয়ামী লীগ হাইপোথেটিক্যালি ধরে নিয়ে মাঠে আছে, আলোচনায় আছে, ইভেন আমি লক্ষ্য করছি অ্যাডভোকেট ফাইমান হাসিন মুন্নি হয়তো বলবেন, বিএনপির যারা মিত্র বলে পরিচিত এবং যাদেরকে বিএনপি এখন আসন টাসন দিচ্ছে বলে খবরাখবর করিডোরে হচ্ছে, তাদের বক্তব্য কিন্তু আমরা শুনছি না, তাদেরও কোনো ভয়েস কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না, আমি দেখি নাই। এখন যদি আপনি হাইপোথেটিক্যালি ধরে নেন আওয়ামী লীগ আজকে কিছুটা অ্যাক্টিভ আছে, তাহলে কিন্তু বিএনপির নেতৃত্বে সমস্ত আওয়ামী শক্তি এক হয়ে থাকতো আন্ডার বিএনপি। এটি হচ্ছে রাজনীতির ব্যালেন্স। ২৭০ দিনের মধ্যে সংসদ এটাকে পাশ করতে হবে অ্যাজ ইট ইজ, না হলে অটোমেটিক এটা সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে। কিভাবে এটা হবে? তার মানে ঐক্যমত কমিশন বলতে চাচ্ছে, ঐক্যমত কমিশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিজেকে বলছে, ঐক্যমত কমিশন নিজেকে পার্লামেন্ট বলছে, পার্লামেন্টের উপরে বলছে সে ফিউচার পার্লামেন্টকে বাইন্ড করছে। একটা পার্লামেন্টকে আরেকটা পার্লামেন্ট বাইন্ড করতে পারে না। সো আমি মনে করি পুরো জিনিসটাই হচ্ছে কনস্টিটিউশনাল ইউফেমিজম, একটা অ্যাডভেঞ্চারিজমের মধ্যে আছে, সবাই ঘোরের মধ্যে আছে। কনস্টিটিউশন তো কোনো জেলিফিশ না, এটা তো একটা কোড, মানতে হবে। আর কনস্টিটিউশন সাসপেন্ডেড না, বাই দ্য ওয়ে। আপনি দুটো কনস্টিটিউশন একসাথে রাখতে পারবেন না। আপনি একদিকে একটা কনস্টিটিউশন রাখছেন, আরেকদিকে গণভোট সাংবিধানিক আদেশ করে প্যারালাল কনস্টিটিউশন করতে যাচ্ছেন। দুটো একসাথে হবে না, যে কোনো একটা আপনাকে রাখতে হবে। আগের যারা কনস্টিটিউশন সাসপেন্ড করতো তারা সাসপেন্ড করে মার্শাল ল দিত, কিন্তু কিছুদিন পরে আবার এই কনস্টিটিউশনকে রিভাইভ করেছে। ৭২-এর সংবিধানের কোনো ডিফেক্ট নেই, ডিফেক্টটা আওয়ামী লীগের মধ্যে ছিল, 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে ছিল, যে কারণে জিয়াউর রহমান কনস্টিটিউশন সাসপেন্ড করে আবার ৭২-এর সংবিধান নিয়ে আসছে, এরশাদ স্যার সাসপেন্ড করে আবার একই সংবিধান নিয়ে আসছে। তারা কেউ সংবিধান বোঝে না, কামাল হোসেন সংবিধান বোঝে না, এই সংবিধান এনারাই বুঝে। তো এটা তো হাস্যকর কথাবার্তা। আরেকটা ন্যাক্কারজনক জিনিস হতে পারে গণভোট হলে, এই গণভোটে জাতীয় পার্টির কোনো আগ্রহ নাই, বিএনপি তো না করছে স্পষ্ট, আওয়ামী লীগের কোনো আগ্রহ নাই, আরও অনেক দলের আগ্রহ নাই। তাহলে ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে? ভোটের বিচারে হওয়া উচিত 20% কাস্টিং, কিন্তু সম্ভাবনা আছে এই কাস্টিংটা বাড়িয়ে অনেক দেখানো হবে। ও দুটো গণভোটেও কাস্টিং বাড়িয়ে দেখানো হয়েছিল 70%, 80%, 90%। তো ওই ঝুঁকিটাও তো রয়ে গেছে। তো আমি মনে করি এই গণভোটটা দেশকে এই মুহূর্তে কিছু অ্যাড করবে না। ভবিষ্যতে যারা জয়লাভ করবে তাদের উপর আমাদের আস্থা রাখতে হবে। তারা যদি ইলেকশন ম্যানিফেস্টোতে এই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসে এবং ইলেক্টেড হওয়ার পরে এগুলো বাস্তবায়ন না করে, তাহলে তারা গ্রেট পলিটিক্যাল লস হবে। ঠিক ওই আস্থার জায়গাটায় না নিয়ে গণভোট করার পিছনে আমি একটা গভীর ষড়যন্ত্র দেখছি, এবং এই গণভোটের মাধ্যমে বিএনপির কবর রচনা হতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। শেখ হাসিনার বক্তব্যের আরও দুটো দিক খুব আমার কাছে মনে অত্যন্ত প্রণিধানযোগ্য। সম্ভবত এই প্রথমবারের মতো তার দল যে বিরোধী দলে যেতে পারে, মানে আমি বলছি বিরোধী দলে যাবে কিনা, বা 3 নাম্বার হবে না 4 নাম্বার হবে, বা ইলেকশন করতে পারবে কিনা, সেটাও তিনি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন হোক, আমরা সরকারও যেতে পারি, বিরোধী দলে যেতে পারি। ওনার মুখ দিয়ে এই কথা কোনোদিন বেরিয়েছে বলে আমার জানা নেই, আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে যে উনি বলছেন যে ইনক্লুসিভ ইলেকশন যদি না হয়, ইনক্লুসিভ ইলেকশন বলতে মানে ওনার দল যদি পার্টিসিপেট না করতে পারে, যেই ক্ষমতায় আসুক, উনি বাংলাদেশে আর ফিরছেন না। মানে কখনো যদি ইনক্লুসিভ ইলেকশন হয় তারপরে তখন উনি ফিরবেন। আমার কাছে মনে হয়েছে উনি ভোট করতে আগ্রহ প্রকাশ করেছেন ইন রিফর্ম ফরম্যাট। আর 14 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যান বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সে কারণে বিএনপি জামাত ভোটে অংশগ্রহণ করেনি। 24 সালেও বিএনপি জামাত অংশগ্রহণ করেনি, এটা তাদের সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগ প্রেক্ষাপটটা তৈরি করেছিল। এবার কিন্তু জিনিসটা পুরো উল্টো, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে টেম্পোরারিলি, এবং খুব ইলিগালি বলবো আমি, কিন্তু এখন জুডিশিয়াল একটা প্রিটেক্সে করা হয়েছে। তখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এখন মামলা হতে পারে। মামলা হয়ে এই শর্ট টাইমে রায় এখনো হয়নি, তো মামলা হয়ে রায় হবে শর্ট টাইমে কিভাবে? তো আওয়ামী লীগকে ব্যান করাটা আমি বলবো এই যে এক্সিকিউটিভ ইলিগাল এক্সিকিউটিভ অর্ডার, নানা কারণে, এটা ব্যাখ্যা আমি অনেক দিয়েছি। তো সেটার প্রেক্ষাপট এই প্রেক্ষাপট কিন্তু আলাদা। তো আমরা মনে করি অবশ্যই একটা ইনক্লুসিভ ভোট হওয়া উচিত, আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। উনি বলেছেন উনি ক্ষমা চাবেন না,
কিন্তু ওনার ছেলে কিন্তু বক্তব্যে বলেছে আমাদের কিছু ভুল হয়েছে এবং আওয়ামী লীগ না, কিন্তু উনি এই প্রথম একটু বলছেন যে মাঠ পর্যায়ে কিছু হয়েছে, আমি এরকম নির্দেশ দিইনি, কিন্তু মাঠ পর্যায়ে হয়েছে। মানে উনি নির্দেশ দিয়েছেন বললে তো এটা কনফিউশনই হয়ে গেল, এভিডেন্স হিসেবে চলে আসবে। তো আমি মনে করি আওয়ামী লীগের অনেকেরই ক্ষমা চাওয়া উচিত, আওয়ামী লীগের নিজেরও কমিটি ফরমেশন করা উচিত, গ্রহণযোগ্য স্পোকসম্যান দিয়ে দেওয়া উচিত যাকে কেউ মপ করবে না বা তাকে গ্রহণ করবে, এবং তিনি ক্ষমা চেয়ে নতুন ভুল স্বীকার করতে কোনো দোষ নেই। মেয়র হানিফ সাহেব 95-96 সালে টিভিতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন যে আমরা 72 থেকে 75 ক্ষমতায় ছিলাম, সেই সময় আমাদের দোষত্রুটি হতে পারে, আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে সুযোগ দেন। তো আওয়ামী লীগকেও দোষ স্বীকার করতে হবে, রিফর্ম হতে হবে, এবং এই আন্দোলনটাকে টোটাল কনস্পিরেসি থিওরিতে নেওয়া যাবে না। এই আন্দোলনে দেশের 90% লোক অংশগ্রহণ করেছিল, ইনক্লুডিং আওয়ামী লীগের লোক, শুধু না। তো সেটাকে তো শুধু কনস্পিরেসি থিওরি দিলে হবে না, তাদেরকে এটাকে ওন করতে হবে। অ্যাডভোকেট ফাহিম নাসরিন মুনিয়া। জি না, আমি ইন্টারভিউটা দেখেছি, আমরা ওই পড়লাম তো আওয়ামী লীগের ওনার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আগের শেখ হাসিনার আমার সবচাইতে একটা জিনিস খুব খারাপ লেগেছে যে ওনার অনুতাপ, যেটা হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর যেটা হলো, আর 15 বছর সিস্টেম্যাটিক্যালি বিরোধী দলকে দমন পীড়ন যেভাবে করেছে, কিন্তু গণ অভ্যুত্থান দমাতে হতাহতের ঘটনায় ক্ষমা চাইতে রাজি নন। আপনি ওনার কাছ থেকে এটা আশা করেন? না, আশা আমি ওনার কাছে কিছুই করি না, শুধু ভেবেছিলাম ওইটুকু সেলফ অ্যাওয়ারনেস, ওইটা ওনার বোধোদয় যেটাকে বলে, ওই বোধোদয়টুকু হোক। কারণ এখানে তো হাজার হাজার মানুষ, 30,000-এর ওপরে হতাহত হয়েছে, আর 500-র ওপরে অন্ধ হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা ছেলেগুলো শিশুদেরকে হত্যা করেছে, ছোট ছোট 100-র উপর শিশু। কাজেই আওয়ামী লীগকে নির্বাচন না করতে দিলে তাদের সমর্থকরা ভোট বয়কট করবে, এই কথা উনি যখন বলেন তখন আমার ওই দৃশ্যগুলো মনে হতে থাকে। ওই 36 দিন না, খালি তার আগে আমাদের উপর যে ভয়ঙ্কর অত্যাচার, হাজারের ওপর গুম, হাজার হাজার খুন। কাজেই জুলাই অভ্যুত্থান দমানোর জন্য মানবতা বিরোধী যে অপরাধগুলো উনি করেছেন এবং ওনার সাথে আরও অন্যান্য যারা করেছেন, এটা লক্ষ লক্ষ মানুষ এই জিনিসগুলো না দেখে অন্ধের মতো, এটাও একটা প্রশ্নের উদ্রেক করে আর কি। তারপর আমার দেখা যাক, সময় বলে দিবে, এটা টাইমই এটা সবচাইতে বড় জবাব দিবে বলে আমি মনে করি। আমি শুধু মনে করি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই 5ই অগস্টের পর 2024 গত বছরের নির্বাচন ভোট, আমরা যেটাই বলি, রাজনীতিটা একটু বদলে গেছে। রাজনীতিটা আগে যেভাবে চলে এসেছে এখন এটা ঠিক সেই জায়গায় নেই। এখন আমরা যেটা দেখছি, আমরা মনে করি যে যেহেতু এই আগের 15-16 বছর স্বৈরাচারের যেই রূপ ভোট এবং নির্বাচন নিয়ে এবং তার পরবর্তীতে তার যা পরিণতি হয়েছে, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন ওনারা এখান থেকে শিক্ষা নেবেন, এবং সেই শিক্ষাটা নিয়ে ওনারা শুধু শিক্ষা নেবেন তা না, রীতিমতন হৃদয়ঙ্গম করবেন, অনুধাবন করবেন যে কি হতে পারে, কি হয়। হয়তো একটু টাইম লেগেছে এই গতবারের যেই একটা ভয়ঙ্কর দৈত্যের আকার ধারণ করেছিল ফ্যাসিজম, এখন সেইখান থেকে আমরা যখন বেরিয়ে এসে আশা করছি যে সামনে আমরা একটা নির্বাচন দেখব। এখন বিএনপিকে নিয়ে অনেক সমালোচনা, বিএনপির কি কবর রচনা, সেগুলো আমরা মোটেই মনে করি না। আমরা মনে করি যে আমরা এর থেকে অনেক কঠিন সময়ের ভিতর দিয়ে গিয়েছি। আমরা দেখেছি যে সাধারণ মানুষের যেই ইচ্ছা সেটাকেই আমরা ধারণ করি, গণতন্ত্র এবং আইনের শাসন, মানবাধিকার, এটাকে একেবারে ধারণ করে আমরা এক পা করে যখন সামনের দিকে যেতে চাচ্ছি, তখন যে বা যারা যে কোনোভাবেই হোক এখানে কোনো রকম বাধার সৃষ্টি করবে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে তাদের কথা মতো ডিসেম্বর থেকে ওনারাই নিয়েছেন, আমরা সেটার উপর বাংলাদেশের 20 কোটি মানুষ আস্থা আমরা রাখতে চাই। কোনো কারণে এটার ব্যত্যয় যেন না ঘটে, কারণ যদি ব্যত্যয় হয় তাহলে কেবলমাত্র যে আপনার হোঁচট খাবে গণতন্ত্র তা না, আরও সামনে কি হয় কে জানে। কাজেই ওই শেখ হাসিনার এই ভয়ঙ্কর যে পালিয়ে যাওয়া, ইন্ডিয়াতে যেভাবে রক্তের হোলি খেলা হয়েছে, এখান থেকে আমাদের প্রত্যেকের শেখার
অনেক কিছু আছে এবং সেই সাথে রাজনৈতিক দল যারা আমরা এবং সেই সাথে বাংলাদেশের যতগুলি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদেরকেই রাজনীতি করতে দেন। এখন যারা অরাজনৈতিক আছেন ওনারা এসছেন, কেন এসছেন? ওনাদের নামেই তো পরিচয়, নির্বাচনটা দেন দিয়ে চলে যাবেন। এই তো তত্ত্বাবধায়ক সরকারের দিন 90, যেটা আবার ওই যে সন্নিবেশিত করার কথা হচ্ছে। তো তাই যদি হয় তাহলে তো ওনারা কত গুণ 3, 4, 12 মানে কয় গুণ বেশি 90 দিন সময় নিয়ে বসে আছেন। কাজেই ওইটা মাথায় রাখতে হবে যে আপনাদের কাজ, আপনাদের সময় আমরা যদি ওইভাবে হিসাব করে দিতাম সেটা হতো কি 90 দিন। এখন আমরা আর কোনো 1-11 না, আর কোনো ওই 2-22 আমরা চাই না, আমরা দেখতেও চাচ্ছি না সেটা। আমরা চাচ্ছি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি যেই আকাঙ্ক্ষা একেবারে সেই প্রথম শুরুর থেকে মুক্তিযুদ্ধের আগের যেই সিনারিও ছিল সেখান থেকে আজকে পর্যন্ত যে ওই রাস্তাতেই হাঁটতে হবে, ওখানেই আসতে হবে। যতই ঐক্যমত কমিশন দিয়ে যে গণভোট আগে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার মতন একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি, আমরা আশা করব যে আমাদের প্রত্যেকেরই বোধোদয় হোক এবং সাদাকে সাদা কালোকে কালো এটা বলে আমরা ওই নির্বাচনটা দিয়ে আমরা চলে যাই। কারণ কি যারা আসবে তাদেরকেই বুঝতে দেন, কারণ তাদের ম্যান্ডেট থাকবে। ম্যান্ডেটটা কি? জনগণের ইচ্ছার প্রতিফলন তারা ঘটাবে, কারণ তারা জনপ্রতিনিধি। এখন যারা আছেন ওনারা তো জনপ্রতিনিধি নন, ওনারা তো নির্বাচিত নন। তো ঠিক আছে, আছেন ফর দ্য টাইম বিং, ওনারা এসছেন, খুব ভালো কথা। আমরা তো তাদের চেয়েছি যে আমাদের বেনিফিট অফ ডাউট তো আমরা শুরুর থেকে তাদেরকে দিয়েছি যে ঠিক আছে আপনারা আসেন, যে কাজটা করার করেন এবং তারপরে আপনারা সময় মতন চলে যান। কিন্তু সেখানে নানান রকম ষড়যন্ত্রের গন্ধ, নীল নকশা, এগুলো আমরা যখন দেখছি, কেউ বোকা না। বাংলাদেশের ওই চায়ের দোকানে যে বসলে তাদের যেই মাইন্ডসেট ওইটা আমাদেরও। আমরা এখানে কেউ কিন্তু বোকা না যে আমরা সবাই এক একজন বোকার স্বর্গে বাস করি না। ওনার কে কী করছে আমরা খুব পরিষ্কার কিন্তু দেখছি এবং বুঝতে পারছি, নোটিস করছি। আমরা দেখছি যে, কিন্তু বলবো না, কেন বলবো না? এই যে বলছি, আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, নীল নকশা দেখছি, এই যে বলছি। আপনাদের দলেরই সম্ভবত বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বা ওই জাতীয় একজন ফরমার সেক্রেটারি, তিনি একবার বললেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। পরের দিন বিএনপির নেতৃত্বর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বললেন যে এটা তার বক্তব্য, বিএনপির বক্তব্য না। সেগুলো বলায় বিএনপির এক ধরনের না, একটা এটা আপনার কতগুলো জিনিস আছে, কোন ফোরাম থেকে আমি কি বলছি, ফোরাম যে কোন প্ল্যাটফর্মে। এখন বিএনপি একটা রাজনৈতিক দল, আমরা একটা সংগঠন, সেই সংগঠনের আমাদের কিছু নিয়ম কানুন অলিখিত, সেটার ভিতর দিয়ে তো ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে। এমন কিছু তো আমি বলতে পারবো না যেটাতে একটা অ্যানার্কি তৈরি হবে। এটা বলার জায়গা আছে, এটা বলার জায়গা আছে, বলবেন, অবশ্যই বলবেন। কেন? আমি যে বলছি না যে আপনারা যারা আছেন এখন ম্যান্ডেটের কথা আসবে, ভোটের কথা আসবে, নির্বাচনের কথা আসবে, ষড়যন্ত্রের কথাও আসবে, ষড়যন্ত্রের গন্ধও আমরা পাচ্ছি। কাজেই সেখান থেকে বেরিয়ে আসে। পাটোয়ারি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ যেহেতু উঠলো এবং সুপ্রিম কোর্টে যেহেতু এটার হিয়ারিং চলছে, একটু বুঝতে চাই যে ভবিষ্যৎটা কি দেখেন। মানে সুপ্রিম কোর্ট সংবিধানে 3 মাস 6 মাসের পরে সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে ভোট হতে হবে, এটার কোনো এক্সেপশন সংবিধানে নাই। অ্যাক্ট অফ গড থাকলে 6 মাস, অ্যাক্ট অফ গড না থাকলে 3 মাস। কেয়ারটেকার গভর্নমেন্টের মামলার রায়টার ক্ষেত্রে যে বড় সমস্যাটি, যদি চিফ জাস্টিস নিজে ওপেন কোর্টে বলেছেন যে কবে থেকে কার্যকর হবে, সেক্ষেত্রে শিশিরমণি সাহেব বলেছেন এটা এই সময় কার্যকর হবে না, এটা হবে পরবর্তী নির্বাচনে। মানে উনি এটা কোত্থেকে বললেন আমি জানি না, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের রায় যদি দিয়ে দেওয়া হবে, অলরেডি এরকম একটি রায় আছে, 15 অ্যামেন্ডমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে। এই রিভিউটি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট সাথে সাথে রিভাইভ করলে ডেফিনেটলি অন্যান্য আইনজীবীরা কি তারা এখনো কিছু বলেনি, আমরা শুনিনি। তো সেই ক্ষেত্রে অবশ্যই চিফ জাস্টিস বা তার কলিগদের সামনে সবচেয়ে বড় ইস্যু থাকবে ফ্রম নাও, কবে থেকে এটা কার্যকর হবে। আমার সিম্পল ইন্টারপ্রিটেশন বলে সাথে সাথেই কার্যকর হবে। এটার আগে অনেক নজির আছে যে এই মুহূর্তে উনি এটা প্রোনাউন্স করবেন, ইট উইল বি ল অফ দ্য ল্যান্ড। ল অফ দ্য ল্যান্ড হলে এটা বাস্তবায়ন করতে হবে, তখন এই সরকার ইললিগাল হয়ে যাবে, বা এই সরকারের অধীনে ভোট দেওয়া হলে সেটা ইললিগাল দেওয়া হবে, হয়ে যাবে, যদি ওখানে কোনো অবজারভেশন না দিয়ে দেয়।
এখন সুপ্রিম কোর্ট কেউ কেন কেউ কেউ বক্তব্য বলবার চেষ্টা করছেন সংসদ যেটা বাতিল করেছে সেটা সংসদেই আসলে ইয়ে করতে হবে। না, এই ইন্টারপ্রিটেশনটা সঠিক না। সংসদ যেটা বাতিল করেছে এটা অনেকবারই তো বাতিল হয়েছে, এটা নজির আছে আমাদের। যখন সংসদ বিভিন্ন সার্কিট কোর্টগুলো করলো ডিভিশনে, তখন যেটা বাতিল করে দেওয়া হলো, তখন আগেরটা অটোমেটিক চলে আসলো। কিছু তো সীমাবদ্ধতা আছে। আর যদি এই রিভিউটা নাও থেকে থাকে, ইনফ্যাক্ট এই রিভিউটা কিন্তু সংসদের বিরুদ্ধে না, এই রিভিউটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের একটা রায়ের বিরুদ্ধে, যে রায়টা কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করেছে। আর ফারাহ মাহবুব আবার 15 অ্যামেন্ডমেন্টকে বাতিল করেছে। তাহলে এখন আমাদের কন্ট্রাডিক্টরি দুটো রায়, একটা খায়রুল হক সাহেবের রায় আর একটা ফারাহ মাহবুবের রায়। এখন খায়রুল হক সাহেবের বিরুদ্ধে রিভিউটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে অটোমেটিক ফারাহ মাহবুবের রায়টা প্রেভেল করবে। তো এটা জটিল লিগাল ইস্যু, বাট এটা আসলে পলিটিক্যালি সেটেলমেন্ট হওয়ারও বিষয়। আদালতের এই বিষয়গুলো শুধু লিগাল থাকে না। তো ডেফিনেটলি বিএনপির উচিত এখন সরাসরি গণহত্যায় জড়িত না এই সমস্ত ব্যক্তিকে এবং দলকে ডেকে আরেকটা ন্যাশনাল ডায়ালগ করা। এই ঐক্যমত্য কমিশনের ডায়ালগ সর্বজনীন না, এই ঐক্যমত্য কমিশনের ডায়ালগ জাতীয় না, এবং এটা টেকসই হবে না। এটি আমি মনে করি একাডেমিক এক্সারসাইজ হয়েছে একাংশের মানুষের, একাংশের দলের, এবং তাদের ভোটিং পার্সেন্টেজও সব মিলিয়ে একটা অংশ হবে, একটা অংশ হবে না। তো বিএনপিকে এখন ন্যাশনাল ডায়ালগ ডাকা উচিত। এর নজির আছে, যখন বিএনপির আমলে সারা বাংলাদেশের 63টি জেলায় বোম ফুটলো, তখন বিএনপি সকল দলকে ডেকেছিল, এবং আওয়ামী লীগ বাদে সকল দল বিএনপির ওই ডায়ালগে অংশগ্রহণ করেছিল। এবং এরপরেই বিএনপি টাস্কফোর্স করে, এবং স্বল্প সময়ের মধ্যে সেই সময় জঙ্গিবাদকে বিএনপি দমন করতে পারে। তো বিএনপিকে আবার ন্যাশনাল ডায়ালগ দেওয়া উচিত। বিএনপির একটা অ্যাসেট আছে, যেমন অন্য পার্টিগুলো কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করতে পারেনি, বিএনপি কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব ঠিক করে ফেলেছে। এবং যিনি প্রায় 16 বছর ধরে বা 17 বছর ধরে দেশের বাইরে নির্যাতিত অবস্থা থাকার কারণে তিনি পাবলিক সিম্প্যাথি পাবেন। তো তিনি ডায়ালগে ডাকলে সবাই আসতে পারেন। এটা তারেক জিয়ার জন্য একটা সুযোগ ন্যাশনাল লিডার হওয়ার, ক্রস পার্টি লিডার হওয়ার। লিডার তো সেই যে ক্রস পার্টি হবে। এরশাদ এবং জিয়া তো ক্রস পার্টি লিডার ছিলেন, অন্য দল থেকে নিয়ে আসতেন অথবা অন্য দলের সাথে বসতেন। খালেদা জিয়াও ক্রস পার্টি লিডার হয়েছিলেন। আওয়ামী লীগ টু মাচ আওয়ামাইজেশন হয়ে গিয়েছিল, সেজন্য আওয়ামী লীগ ফল হলো। তো এই সুযোগ বিএনপিকে নিতে হবে, এটা একটা ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামটা বিএনপিকে কাজে লাগাতে হবে। সো খুব ব্রিফলি যদি আপনি বলেন, সামনে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আসলে কি সিনারিও দেখেন? আমি এনার্কি দেখি। একদিকে যদি আওয়ামী লীগকে ভোটে না আনা যায়, তারা বিভিন্নভাবে এনার্কি করবে, নামে বেনামে বিভিন্নভাবে, এবং জামাত এককভাবে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, বিএনপি এককভাবে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, এই সরকারও এককভাবে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। এর মধ্যে ভোট তো হওয়া খুব দূরের কথা, ডে টু ডে ডেইলি অ্যাফেয়ার্স চালানোই খুব কঠিন হবে। এর সাথে অসংখ্য অ্যাগ্রিভ গোষ্ঠী যোগ হচ্ছে প্রতিদিনই। তো দেশ তো চলছে না, 1.5 কোটি লোকের খাদ্য সংকট সামনে হতে পারে, রোহিঙ্গা 3 কোটিও হতে পারে, কারণ এটা এবং বলছেন যারা। রাস্তাঘাটে যে কোনো দোকানে যাবেন, যে কোনো দোকানে তারা বলবে 1 বছর 2 বছর আগের থেকে তাদের সেল 50% কমে গেছে। অর্থনীতিতে নীরব মন্দাভাব চলছে, রিজার্ভ আছে, রিজার্ভটা কোনো স্বস্তি দেবে না, বাকি সব ক্ষেত্রে এটা ডাউন ট্রেন্ডস। জব কাট প্রচুর হচ্ছে, ক্রাইম প্রচুর বাড়বে, রাষ্ট্রের সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে। একটা ইনক্লুসিভ ভোটই বা একটা সর্বদলীয় ডায়ালগ এই দেশকে বাঁচাতে পারে। অ্যাডভোকেট ফাইমান আসরের মনে এই কথাটা ঠিক যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার করেছে, অ্যানার্কি তারা তো তৈরি করছে দেশে এবং দেশের বাইরে বসেও বিভিন্ন পিআর এবং লবি টবি এগুলোর মাধ্যমে দুর্নীতি করে তো তারা সয়লাভ করেছে। এখন দেশের পৃথিবীর বিভিন্ন দেশে তারা যেমন ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে তারা কি ইনভেস্ট করছে, কি করছে না করছে সেটা দেখবার বিষয় আছে। সেটা এই সরকার দেখবে এবং তার সাথে আরও যারা আছে তাদেরও দেখা উচিত। বাংলাদেশে এখন দেখেন ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনটা, এটা আমরা প্রত্যাশা করি যে আরও বেটার হবে সামনে। এবং সেই সাথে মব জাস্টিস বলে যে জিনিসটা, এটা একজন আইনের ছাত্রী, একটু আইনের মানুষ হিসেবে আমরা এটা কখনো আপনার এটাকে সাপোর্ট করতে পারি না, কারণ এটাকে মনে হয় বিচারহীনতার যেই একটা সংস্কৃতি থাকে তখনই এই ধরনের জিনিসগুলো হয় আর কি। তো আমরা মনে করি যে সামনে দেখা যাক, সব কিছুর পরও আমাদের দেশনেত্রী ওনার দিকে আমাদের এই জাতির এবং দেশের মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে, জাতীয় কোনো ক্রাইসিসে উনি যদি ডাকেন, কথা বলেন, এবং সেই সাথে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা যেমনটা উনি বলেছেন, ঠিকই বলেছেন যে নির্বাসিত জীবনযাপন করছেন এই দীর্ঘদিন 1/11-এর ওই সেই সময় থেকে আজ পর্যন্ত
বহু মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে আমাদের একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের পর্যন্ত যেমনটা এই ফ্যাসিস্ট গত সরকারটা আপনার নাস্তানাবুদ করেছে, সেটা কারোর সাথে না হোক ভবিষ্যতে। এবং সেই রাস্তাতেই আমি মনে করি আমরা থাকব যদি আমরা ইনশাল্লাহ সামনে আসি। এবং সেই সাথে আশা করব যে বাংলাদেশের মানুষ চিরদিনই তারা শান্তিপ্রিয়, ওনারা ধৈর্যের সাথে সমস্ত এখন যেই সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করবেন এবং যে কোনো আপনার এই ধরনের যে একটা ষড়যন্ত্র সেটাকে রুখে দিবেন এবং দিয়ে গণতান্ত্রিক যেই রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা আমাদের আছে সেই দিকেই আমরা যাব, নির্মাণও করব ইনশাল্লাহ, সময়ের ব্যাপার মাত্র। শামীম হায়দার পাটোয়ারির কিছু যোগ করবেন? না, বাংলাদেশের একটা ইনক্লুসিভ ভোট দেশকে বাঁচানোর জন্য এখন প্রয়োজন, যেটা আওয়ামী লীগ করতে পারেনি। সেটা আওয়ামী লীগের জন্য ধ্বংসাত্মক হয়েছে, যেন ভবিষ্যতে আর কারোর জন্য ধ্বংসাত্মক না হয়। আর এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের এইসব উদ্ভট উৎকট কিম্ভূত কিমাকার আইডিয়া বাদ দিয়ে দেশকে ইনক্লুসিভ ভোটের দিকে নিয়ে দেশকে বাঁচাতে হবে। সেজন্যই এই সরকার আসছে। এই সরকার এই ধরনের একাডেমিক ডিসকাশনের জন্য আসেনি। এগুলো নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দিতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, এটা মোটামুটিভাবে স্পষ্ট যে আগামী দিনগুলো বাংলাদেশের জন্য অনিশ্চয়তায় ভরা এবং নানা রকমের আশঙ্কা আছে যে আগামী দিনগুলো অস্থির হয়ে উঠতে পারে বাংলাদেশে, এবং সেটা দেশের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি কোনো কিছুর জন্যই হয়তো খুব একটা সুখকর নাও হতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা বাংলাদেশে একটা অশুভ শক্তিকে বিদায় করেছে, কিন্তু আরেকটা অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন এই দুই অশুভ শক্তি মাঝখানে শুভ উদ্দীপ সম্পন্ন রাজনৈতিক শক্তি এবং মানুষ, নাগরিকটা। সমাধানটা কিভাবে হবে বলা মুশকিল, তবে অশুভদের মধ্যে কে মন্দের ভালো সেটাও মানুষ বিবেচনা করবে কিনা সেটাও দেখবার বিষয়। কিন্তু সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে সব কিছু জনগণের হাতে ছেড়ে দেয়া, এবং সেটা হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ ডিসাইড করুক কাকে তারা চায়, কাকে তারা প্রত্যাখ্যান করবে এবং কোন মাত্রায় প্রত্যাখ্যান করবে। এবং সেই নির্বাচনটা অবশ্যই সেক্ষেত্রে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য দেশে এবং বিদেশে, এবং যেটা একটা টেকসই সরকার উপহার দিতে পারে, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এর বাইরে যে কোনো পন্থা আমরা খুঁজে বের করতে যাই না কেন, সেটা পছন্দ করি কিংবা না করি, সেটা খুব একটা শুভ ফল অন্তত দীর্ঘমেয়াদে তো নয়, মধ্যমেয়াদেও দেবে মনে হয় না। সাময়িক হয়তো একটা আত্মতৃপ্তির ঢেকুর কেউ তুলতে পারবেন, কিন্তু ফলাফলটা দেশের জন্য কোনো অবস্থাতেই কল্যাণকর হবে না। কাজেই জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত করা দরকার, এবং সেটার জন্যই আসলে বিগত বছরগুলোতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণভাবে নাগরিকরাও লড়াই করেছেন। মানুষ যেন তার ভোটটা দিতে পারে এবং ফলাফলে যেন তার প্রতিফলন থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।